কাশ্যপ ব্যানার্জি ও রাজদীপ চ্যাটার্জি একত্রিত হয়ে বিদ্যাকে শেষ করার জন্য শ্রাবণকে টাকা দেয় এবং বিদ্যাকে ভালোবেসে অবশেষে আপন করল রিত। বন্ধুরা, আজকের পর্বে প্রফেসর বিদ্যা আমরা দেখতে চলেছি যখন রিতকে বিদ্যা বলে, আমার হেড অফ মেম্বারের সমস্ত লিস্ট চাই ওই কলেজে। বিদ্যার সামনে রিত বলে, আমি সব দেব, কিন্তু তোমার কাছ থেকে আমি একটা জিনিস চাই। তখনই বিদ্যা বলে, কি? তাকে জড়িয়ে ধরে বলে, আমি ভালোবাসা চাই। বিদ্যা, তোমাকে আমাকে ভালোবাসতে হবে, প্রচুর ভালোবাসতে হবে। আমি ছোট থেকে টাকা পয়সা সব পেয়েছি, কিন্তু ভালোবাসা পাই। তারপরে বিদ্যার কিছু বলতে পারে না, রিত তাকে কোলে তুলে নিয়ে চলে যায় তার বেডে এবং রিত ধীরে ধীরে বিদ্যার কাছে আসতে থাকে। তখন বিদ্যা কোনো কিছু বলে না। তখন রিত বলে, আজ আমি তোমার সাথে ফুলসজ্জাটা সম্পূর্ণ করতে চাই, তুমি কি রাজি? তখন সে বলে, হ্যাঁ। এবং রিত ধীরে ধীরে প্রফেসর বিদ্যার সাথে রাত কাটিয়ে দেয়। পরের দিন সকালে বিদ্যা ঘুম থেকে উঠে সবার প্রথম ড্রেস চেঞ্জ করে সে তার কলেজের দিকে রওনা হয়। আর এদিকে কাশ্যপ ব্যানার্জি ও রাজদীপ চ্যাটার্জি প্ল্যান করতে থাকে, রাস্তা থেকে সরিয়ে দেবে বিদ্যা ব্যানার্জিকে এবং বলে, যত শীঘ্র পারো বিদ্যার চ্যাপ্টার শেষ করো, শ্রাবণকে কাজে লাগিয়ে দাও। রাজদীপ বলে, এবার তোমাকে মরতে হবে বিদ্যা, তুমি অনেক প্রবলেম ক্রিয়েট করে ফেলেছো। উল্টো থেকেই বিদ্যা রেডি হয়ে তার হাজব্যান্ডকে টাটা বলে অবশেষে বেরিয়ে পড়ে তার স্কুটি নিয়ে। রাস্তা দিয়ে সে তার মন মালিন্যভাবে যেতে থাকে এবং সে অপেক্ষা করতে থাকে কখন তার হোস্টেল আসবে। সে ভাবনা করতে থাকে কালকে রাতের ওই সুন্দর মুহূর্তটার কথা এবং রীতির সাথে কাটানো তার সমস্ত স্মৃতিগুলো এক একে তার মাথায় চলতে থাকে। তার কপালে সিঁদুরের ছোঁয়া, সে তাকে হাজব্যান্ড হিসেবে মেনে নিই। তো এই সব কিছু চলতে চলতেই অনেক লেট হয়ে যায়। পেছন থেকে শ্রাবণ একটা গাড়ি নিয়ে ধাক্কা মেরে ফেলে দেয় অবশেষে বিদ্যা ব্যানার্জিকে। বিদ্যা রাস্তায় ছটফট করতে থাকে, কিন্তু তাকে বাঁচানোর কেউ থাকে না। এদিকে সকাল সকাল ঘুম থেকে উঠে রিত চলে যায় হেড অফ মেম্বারের লিস্ট আনতে, রাস্তা দিয়ে তার গাড়ি নিয়ে, এবং সে বারবারই ফোন করে বিদ্যাকে, কিন্তু বিদ্যা তার ফোন তোলে না। সে এগোতে থেকে রাস্তা দিয়ে এবং তার লক্ষ্য পড়ে তার রাস্তার মাঝখানে বিদ্যা ব্যানার্জি রাস্তায় অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। সে সঙ্গে সঙ্গে দৌড়িয়ে এসে বলে, বিদ্যা, তোমার এই কী অবস্থা? বিদ্যা তখন বলে, শ্রাবণকে ধরো, শ্রাবণ আমাকে ক্ষতি করেছে। তার মুখ থেকে কথা সমস্ত সব গাংড়েতে শুরু করে। সে বুঝতে পারে না কি বলছে বিদ্যা ব্যানার্জি। সে সঙ্গে সঙ্গে তার স্ত্রীকে কোলে তুলে নিয়ে গাড়িতে তাড়াতাড়ি শীঘ্র তুলে নেয় এবং বলে, তোমার কিচ্ছু হতে পারে না, তুমি প্রফেসর বিদ্যা ব্যানার্জি, তুমি সমাজকে পরিষ্কার করবে, তুমি এই শিক্ষা সমাজকে বাঁচিয়ে রেখেছো, তোমার ক্ষতি হতে পারে না। উপরে ভগবান বলে একটা জিনিস আছে বিদ্যা, আমি তোমাকে বাঁচিয়েই ছাড়ব। বিদ্যা অজ্ঞান অবস্থায় সঙ্গে সঙ্গে তার হাজব্যান্ড তাকে কোলে তুলে হসপিটালে নিয়ে যায় এবং বলে, ডক্টর, আমার স্ত্রীকে বাঁচান, যত শীঘ্র পারেন ওনাকে সুস্থ করুন। এবং আমরা দেখব প্রফেসর বিদ্যাকে ডক্টরবাবু দেখে বলে, এনার ক্রিটিক্যাল কন্ডিশন, এই তো কদিন আগে ওনার হসপিটাল থেকে রিজাইন দিলেন, আর আজকে আবার। তখনই রিত বলে, কি বলবো বলুন, ওনার একটা ভাই আছে যে ওনাকে বাঁচতে দিতে চায় না, ওনাকে সর্বক্ষণ মারার চেষ্টা করে, এই সমাজ থেকে তাকে বিচ্ছিন্ন রাখার চেষ্টা করতে থাকে, কারণ ইনি যে লোককে ভালো করতে থাকে। তখন ডক্টরবাবু বলে, হ্যাঁ, আজকেকার সমাজে মানুষকে ভালো করলে সেই বিপদে পড়বে, সে তার সব থেকে বড় শত্রু হয়ে যাবে সমাজ, তাকে মারা, তার ক্ষতি করা চেষ্টা করবে। আর উনি তো শিক্ষা প্রদান করছে, মানুষের মধ্যে যদি শিক্ষার জাগরণ হয়ে যায় তাহলে তো মানুষের চক্ষু খুলে যাবে, তখন মানুষ বুঝতে পারবে আসলে সমাজে কারা বদমাস, কী করছে এবং সমাজ কিভাবে চলে। তখন সাধারণ পাবলিক মিডল ক্লাস মানুষরা চক্ষু খুলে গেলে তখন রাজনীতিবিদদের বিরুদ্ধে যাবে, কোটি কোটি টাকার বিজনেস করতে পারবে না আর তারা, বিজনেসম্যানরা বড় বড়, তখন প্রবলেম হয়ে যাবে না? তাই এই সমাজে সবার প্রথম তার শিক্ষা ও সমাজকে নষ্ট করতে ব্যস্ত হয়ে ওঠে। আমরা দেখেছি শিক্ষাকে ওরা যেন হাতিয়ার হিসেবে বারংবার ব্যবহার করেছে। তখনই রাজদীপ চ্যাটার্জি বলে, হ্যাঁ ডক্টরবাবু, আপনি অ্যাজ সুন অ্যাজ পসিবল ওনাকে সুস্থ করে তুলুন। তখনই ডক্টরবাবু বলে, আমি আমার সমস্ত প্রাণ জীবন দিয়ে ওনাকে সুস্থ করার জন্য চেষ্টাটা করব। ওনার মতো মানুষের কোনো ক্ষতি হয়ে গেলে আমি আমার নিজেকে ক্ষতি মনে করব এবং আমি ভাববো আমার একটি সন্তান মারা গিয়েছে, ওনার মতো সেমই বয়স, আমার একটি মেয়ে আছে, আমি ভাববো আমার নিজের মেয়ের কোনো ক্ষতি হয়ে গেছে। তখনই হাত জোর করে রিত বলে, আপনার মতো মানুষ এই সমাজে আর পাওয়া যায় না, সত্যি আপনি গ্রেট,
আপনার মতো মানুষ এই সমাজে এখন প্রয়োজন। এখনকার সমাজ সত্যি বিচ্ছিন্ন হয়ে গেছে, প্রচণ্ড বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আর মানুষ সেই সমাজটাকে আরও ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে শিক্ষা, জ্ঞান অর্জন সব কিছু ত্যাগ করে। ধীরে ধীরে আমরা বুঝতে পারছি না আজকের দুনিয়া কীভাবে মানুষকে ক্ষতিগ্রস্ত লাইনে নিয়ে যাচ্ছে। তারপরেই ডক্টর ওটি রুমে নিয়ে চলে যায় প্রফেসর বিদ্যা ব্যানার্জিকে। আর এদিকে রিত তার মা ত্রিধা ব্যানার্জিকে ফোন করে বলে, আজ শ্রাবণ যা করেছে তার বদলা কিন্তু এই রিত নেবে। তখন দিদা বলে, কি হয়েছে কি? তুই সকালবেলা উঠেই বৌমা বাড়ি থেকে চলে গেল, আমি কিচ্ছু বুঝতে পারছি না। তখনই ত্রিধা বলে, আমাকে বল কি হয়েছে? তোকে দেখে মনে হচ্ছে খুব টেনশন, কিছু কি রং ঘটেছে? তোরা কোথায় আছিস বলতো? তখনই সে বলে, মা আমি এখন হসপিটাল আছি। বিদ্যার সাথে শ্রাবণ খারাপ বিহেভ করেছে, শ্রাবণ বিদ্যাকে মারার চেষ্টা করেছে। এই পর্যায়ে এসে আমি সত্যি নিজেকে খুব খারাপ মনে করছি মা। কেমন ভাইও একবারও মনে হলো না? তখন ত্রিধা চ্যাটার্জি বলে, কি করে মনে হবে? ওর নিজের যে দিদি ফাগুন, তুই তাকে রিজেক্ট করেছিস। তুই তার সামনে এ বাড়িতে বৌমা হিসেবে তার সৎ দিদিকে এনেছিস, তার নিজের রক্তের সম্পর্কে দিদিকে তা আনলি না। তাহলে ওর মধ্যে যে রাগ, ওর মধ্যে যে ক্ষোভ সৃষ্টি করেছে, তোর মনে হয় ফাগুন ও তার বাড়ির লোকজন কথাবার্তা বলেনি, তাকে জানায়নি সব কিছু? তখনই হৃদ বলে, যেমন ও সম্পর্কের লোককে দেখছে, তেমনি এবার আমি দেখব, আমিও দেখব শ্রাবণ কি করতে পারে। শ্রাবণের সাথে লড়াই করবে হৃদ চ্যাটার্জি। তখনই ত্রিধা বলে, না এখন কিচ্ছু করিস না, আগে নিজের স্ত্রীকে সুস্থ কর, তাকে সুস্থ সবলভাবে বাড়িতে ফিরিয়ে নিয়ে। আমার কেন জানি না মনে হচ্ছে এই সব কিছুর পিছনে তোর বাবা রাজদীপ চ্যাটার্জি যুক্ত আছে। তোর কি এটা মনে হচ্ছে? তখনই সেইখানে রাজদীপ চ্যাটার্জির সন্তান অর্থাৎ হৃদ বলে, অবশ্যই। রাজদীপ তখন ভাবনার মধ্যে নিচে আসে এবং বলে, কি হলো কি? আজ বাড়িতে বিদ্যাকে দেখতে পাচ্ছি না। তখন ত্রিধা বলে, কেন দেখবে না কি করে? হঠাৎ তোমার বিদ্যার খোঁজ, তুমি কি জানো কিছু? তখন সে বলে, কি জানবো? কিচ্ছু জানি না। আমি কেন জানবো? কিছু একটা লোকাতে থাকে যেটা রাজদীপ চ্যাটার্জির মুখে স্পষ্ট বোঝা যায়। রাজদীপ ধরা খেয়ে যায় ত্রিধা ব্যানার্জির কাছে। ত্রিধা বলে, আমি তোমার কোনো একটা বিহেভিয়ারের চেঞ্জ লাগছে। যাই হোক, এই বাড়ির সবাইকে জানাই বিদ্যা ব্যানার্জির উপরে হামলা করেছে তার ভাই। এই সব কিছুর পিছনে আমি কেন জানি না কাশ্যপ ব্যানার্জি ও রাজদীপ চ্যাটার্জি যুক্ত আছে, আমার বারবার ফিল হচ্ছে। ত্রিধাকে তক্ষুনি গিয়ে রাজদীপ বলে, কি বলছো কি তুমি? কখন হলো এই সব কিছু? সে নাটক করতে থাকে। রাজদীপ সব জেনে শুনে এমন একটা ভাব করতে থাকে যেন সে কিচ্ছুই জানে না। তখনই সে বলে, তুমি কি জানো কখন ঘটেছে ঘটনাটা? আমাকে বলো ডিটেলসে, আমি তো জানতে চাইছি, আমার মন ঘাবড়াচ্ছে। তখনই ত্রিধা বলে, বাহ, কাল যে লোকটি এত ঘৃণা করছিল এই মেয়েটিকে, আজ রাত্রি হঠাৎ কি এমন ঘটলো? ওই মেয়েটির প্রতি তোমার এত টান, এত ভালোবাসা, এত কিছু? আমি কিছু বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে কিছু একটা তুমি জানো। তোমার বিহেভিয়ার খুব ব্যাড ফিল হচ্ছে। তখনই রাজদীপ চ্যাটার্জি বলে, কেন খামোকা নিজের হাজব্যান্ডকে সন্দেহ করছো? শ্রীময়ী বলে, হ্যাঁ, তুমি কেন বর্দি সর্বক্ষণ দাদা কেমনভাবে সন্দেহ করো? আমি বুঝতে পারি না। তুমি একটু বিশ্বাস করো ব্যক্তিটিকে। ব্যক্তিটি মানুষ, ওর হতেই পারে হয়তো উনি মেনে নিয়েছে বাড়ির বৌমা হিসেবে। তখনই তীর্থা বলে, না, এটা কোনোদিনই বলো না আমাকে। উনি মেনে নেবে, কারণ ওনার মেনে নেওয়ার কোনো ইচ্ছা আমি দেখিনি। খামোকা এই কথাটি বলে আমাকে ছোট করো না, আর আমাকে এই ভুল ধারণার মধ্যে প্রবেশ করানোর চেষ্টাটাও করো না শ্রীময়ী। তুমি হয়তো বোকা হতে পারো, আমি নয়। ত্রিধা চ্যাটার্জি এতটাও ঘাসে মুখ দিয়ে চলে না, তার নিজস্ব বোধ জ্ঞান অনেক আছে। তখন রাজদীপ চ্যাটার্জি বলে, যা ইচ্ছা ভাবো তুমি, আমার কিচ্ছু যায় আসে না। তারপরে সে খাওয়ার টেবিল থেকে উঠে গিয়ে কাশ্যপ ব্যানার্জিকে গিয়ে কল করে বলেন, বাহ, শ্রাবণ তার কাজটা খুব ঠান্ডা মাথায় করেছে। বুঝতে পারলাম আজকে বাড়ির খাওয়ার টেবিলে প্রশ্ন উঠছিল, সত্যি বলতে পারলে আমি খুব খুশি হতাম যে আমি বিদ্যাকে সরিয়েছি রাস্তা থেকে, কিন্তু বাড়ি পরিবার সময় আমার বিপরীতে যেত। তুমি তোমার মেয়েকে রেডি করো, ফাগুন আমার বাড়ির বৌমা হবে, এটা আমি তোমাকে প্রমিস করেছি তো। সেটা যেভাবে হোক, প্রয়োজনে বিদ্যার জীবন চলে গিয়েও আমি সেটা মেনে নিতে পারি। আর আমি তো চাইতাম আগাগোড়াই বিদ্যাই বাড়িতে আসুক। তোমাদের দ্বারা কোনো ভুল হয়তো হয়ে গেছে, কিন্তু আমার দ্বারা সেই ভুল হবেও না। আর বারবারই আমি তোমাকে এই কথাটা বলেওছি, বিদ্যার মতো মেয়ে আমি কোনোদিনই পছন্দ করিনি। আমি তো ফাগুনকে ভালোবাসি, এই বাড়িতে ফাগুনকেই মেনে নিতে চাই। তারপরে রাজরূপ এসে উপস্থিত হয় তার দাদার ঘরেতে এবং বলে, দাদা, আজ যেটা শুনলাম, সত্যি যদি তুমি এর মধ্যে যুক্ত থাকো, খুবই নিচু মনের মনুষ্যত্ব লোক ভাববো তোমাকে।
তুমি এতটা বাজে, এতটা ঘৃণাযুক্ত কাজ করতে পারো, আমি ভাবতে পারবো না তখন। তুমি এই সব কিছুর পেছনে যুক্ত থাকলে আমি তোমাকে দাদা হিসেবে ডাকতেও ঘৃণা অনুভব করব। তখনই রাজদীপ বলে, আগে প্রমাণ তো কর আমি আছি। তোর খামোখা আমার উপরে কেন আঙুল তুলিস? তোরা একবার বোঝার চেষ্টা করিস না আমি মানুষটা হয়তো ভালো হতে পারি? তখনই রাজরূপ বলে, আমি তোমাকে ছোটোবেলা থেকে চিনি। তুমি আর ভালো হওয়া এ দুটো একত্রিত হতে পারে না, যেটা প্রায় অসম্ভব একটি ব্যাপার। তাই আমাকে এই সব কথা বলে, আমাকে এই সবের জালের মধ্যে ফেলে বেকার বোকা বানানোর চেষ্টা করো না। আমি বিশ্বাস করি না। অন্য কেউ বিশ্বাস করতে পারে তোমার এই কথাগুলি। অন্য কাউকে তুমি বোঝাতে পারোই, কোনো ব্যাপার না সেটি। কিন্তু আমাকে আমাকে এই কথাটি বিশ্বাস করার একবার চেষ্টাটাই করবে না। তুমি বদলাতে পারো না। তুমি যেখানে টাকা, তুমি সেখানে। যেখানে টাকা পয়সা কথা বলে, রাজদীপ চ্যাটার্জি সেইখানেই মুখ খোলে। তাছাড়া কোনো দিন নয়। আর সেই মানুষটি এক রাত্রে তার বাড়ির বৌমাকে ফিরিয়ে এনে সে বরণ করেছে রেগে, সেই ব্যক্তিটি পরিবর্তন হয়েছে। এটা কেমন একটা হাস্যকর পরিবর্তন না? তারপরেই আমরা দেখব ফাগুন ও তার মা এই বাড়িতে এসে উপস্থিত হয়। আমি বলি, বাহ! তাহলে বাড়ির আমার বৌমার প্রবেশ করার কাঁটা উঠে গেছে তাহলে? তখনই ত্রিদা বলে, আচ্ছা তুমি কি মানুষ নয় নাকি? যখনই নিজের মেয়েকে মারার খবর পেয়েছো, একবার গিয়ে দেখে মানুষ। সে সৎ হোক বা অসৎ, সেটা পরের কথা। তার মধ্যে মনুষ্যত্ব তো আছে, তোমার মধ্যে মনুষ্যত্বটা আছে, সেটা দেখো। এই জন্যই হয়তো তোমাকে বাড়ির বউ হিসেবে আমি ফাগুন মেনে নিতে পারবো না। কারণ তোমার মা, তোমাদের মধ্যে একটা ভালোবাসা নেই। মানুষকে ভালোবাসতে হয়, তারপরে তো সে মানুষটি সংসার করতে হয়। আর তোমরা সেটা পারোনি। তোমরা জেদ ও রাগ দিয়ে সব কিছু উপার্জন করতে চাও। মানুষকে ভালোবেসে উপার্জন করতে হয়, সেটা তোমার মা তোমাকে শেখায়নি। যাই হোক, আর কিছু করার নেই তার জন্য। যা ঘটে গেছে তা ঘটে গেছে। কিন্তু আমি একটা কথা বলে দিচ্ছি তোমাদেরকে, এই বাড়ির বউ বিদ্যায় থাকবে আর ভগবান বিদ্যাকে ফিরিয়ে আনবে। কারণ ওপরওয়ালা জানে আসল দোষী কে। আর এই সমাজকে ঠিক করতে গেলে আসল দোষীগুলোকে তো সরাতেই হবে রাস্তা থেকে, তাই না? তাই তাকে ফিরতে হবে আমাদের জন্য, সমাজের জন্য, প্রত্যেকটি ব্যক্তির জন্য, এই হোস্টেলের মেম্বারগুলোর জন্য। তখনই ফাগুন বলে, ইম্পসিবল। বিদ্যা আর কোনোদিন এই পৃথিবীর আলো দেখতে পারবে না। সে সাফারি গাড়ি চাপা পড়েছে। তখনই দিদা বলে, তুমি কি করে জানতে পারলে? এটা তুমি তো জানার কথা নয়। তখনই ফাগুন ফেঁসে যায় এবং তার মা বলে, না না, ও ভুল করে বলে ফেলেছে, ও নিউজ দেখেছিল তাই বলছে। এবং তারা কথাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করতে থাকে।